যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। ওলাই তো দেখতে আসবো সামিয়ারে, তুই এত সাচ্ছিস কেন? মা এতদিন পর আপুরে দেখতে আসতেছে, আর সেটার খুশি আমার কি তো থাকবো না? আর এই সুযোগে একটা টিকটক বানাইনি। বাড়িতে এভাবে বসে থাকলে খালি ইমনের কথাই তোর মনে পড়বে। এই সময় সবচেয়ে বেশি বুদ্ধি আমার যে দিতে পারতো সে হচ্ছে সামিয়া। আপনি বোধহয় আমাকে আপনার ওনার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে ঠিক দেখতে পাচ্ছি না। এটা কিন্তু আমার সাথে ইনজাস্টিস হচ্ছে। বলতে পারো নেই নাকি বলতে চাইনি? আমি তোমার কলেজের সামনে প্রতিদিন গিয়েছি। কি বলো তুমি? এটা কলেজের সায়েন্স ডিপার্টমেন্টের পরশ ভাই কেন বলছিল যে তুমি এই সম্পর্ক রাখতে চাও না? তুমি কার কথা বললে? সায়েন্স ডিপার্টমেন্টের পরশ? সামিহা, তুমি তাকে চেনো না? ও কত বড় একটা মিথ্যাবাদী, আর তুমি তার কথাই বিশ্বাস করছো? সামিহা, ওদিন আমার খুব তাড়াহুড়া ছিল, আমি তাকে বলেছি যে তোমার কাছে যাতে মেসেজটা দেয়, আমি আসতে পারছি না, বাসায় অনেক কাজ আছে। ও কিনা তোমাকে এই কথা বলেছে, তুমি সে কথা বিশ্বাস করেছো? সে কইছিল তুমি নাকি আর আমার চাওই না, তাই তুমি দেখা করতে আরাইবা না। আহা সামিয়া, তুমি তো জানতে যে সে তোমাকে পছন্দ করতো, জানতে না? তাই হয়তো সে এরকম করেছিল, কিন্তু কিন্তু তুমি কি আমাকে একটাবারও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করনি সামিয়া? বসো বসো। কলেজের সামনে গিয়ে 2 দিন দাঁড়াইছিলাম। অনেকবার ফোন করছে, ফোন বন্ধ। তারপরে জানতে পারলাম তুমি আমারে ফেলায় বিদেশ চলে গেছো। না সামিয়া, মিথ্যা। তুমি যা জানছো সবই মিথ্যা। আমি গেছিলাম, আমি তোমার ডিপার্টমেন্টের সামনে গেছিলাম, আমি তোমার লাইব্রেরি পর্যন্ত গেছিলাম, কিন্তু তোমারে পাই নাই। পরশ ভাইয়ের মাধ্যমে তুমি যখন আমাকে সম্পর্কের অবমাননা করছো, ওই দিনের পর থেকে আমি আর লাইব্রেরিতে যাইনি। আর আমি ইটালির রুমে বসে সেই লাইব্রেরির কোনার টেবিলটার কথা মনে করি, যেখানে তুমি সবসময় জানালার পাশে বসতে। কারণ সেখানে আলো আসতো, আর ওই কর্নারটা অনেক নিরিবিলি ছিল। না, সেই কারণে না, কারণ জানালার বাইরে তাকালে একটা আম গাছ দেখা যেত। সে আম গাছে অনেক পাখি ছিল, সেগুলোর কিচিরমিচি তোমার অনেক ভালো লাগতো, সেজন্য তুমি ওই জানলার পাশে বসতে। সজল, তুমি কি সত্যি একবার আমাকে ভালোবাসছিল? ইটালিতে প্রথম রাতে আমি ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল দেশে আমি আমার সবকিছু ফেলে চলে আসছি। আমি যোগাযোগ করার ট্রাই করছি, বিশ্বাস করো তুমি তো ফেসবুকে ছিলে না, তাই আমার কাছে মনে হয়েছিল
তুমি হয়তোবা নিজে থেকে আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো। আর আমি ভাবছিলাম তুমি বুঝি বিশাল বড় লোক হয়ে গেছে। আমি ভাবিনি, বিশ্বাস করো, আমি ভাবিনি তোমার আমার এইভাবে দেখা হবে। আমার কি মনে হচ্ছে জানো, স্বয়ং আল্লাহ আমাদেরকে সামনাসামনি দাঁড় করিয়েছে। পুরনো হিসাব বাকি ছিল, তাই হয়তো না। আজকে বুঝতে পারছি আমাদের দুইজনের কারোই কোনো দোষ ছিল না, নিয়তির খেলা। তাই আবার আমাদের দেখা হয়েছে। দেখা তো হতেই পারে, পৃথিবী অনেক ছোট। শুধু ছোট বলছো কেন? তোমার কি মনে হয় না আমি তোমাকে খুঁজতাম? এখন এইসব কথা না করে ভালো। কেন? অতীত কি মোছা যায়? সব অতীত বর্তমান হয় না। তুমি কি এই মুহূর্তে আমাকে দোষ দিতে চাচ্ছ? সামিহা, বিশ্বাস করো, ওই দিন যেভাবে শেষ হয়েছে সেভাবে আমি চাইনি। আজকে দয়া করে আর এসব কথা করেন না প্লিজ। তাহলে কিভাবে কথা বলবো? দুইজন অচেনা মানুষ যেভাবে কথা বলে সেভাবে কথা বলবো? হ্যাঁ, ঠিক তাই। সামিহা, তুমি অনেক বদলায় গেছো। মানুষই তো বদলায় সজল, সময়টা তার কম না। আর হয়তো বাঁচা যায় আশায়, কিন্তু তুমি যেমন করে আমার ফেলা চলে গেছিলা, আমার সব আশা ওইখানেই মরে গেছিল। একটা শক্ত লোহাকেও যদি তুমি আশার চাদর ছাড়া রাস্তার মধ্যে ফালাই রাখো, দেখবে সময়ের বিবর্তনে সেই লোহাটারও জং ধরে যায়। আর আমি তো রক্ত মাংসের মানুষ, জীবনে বাঁচতে হলেও নতুন আশায় বুক বাঁধতে হয়। শুনো 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 শুনো, আমার কিন্তু পাত্র খুবই পছন্দ হয়েছে। তো সেটা তোমার জন্য না, আমার জন্য। আমি ইতালি ভেনিসে যাই ইচ্ছা মতন পান্তা ভাত খাবো। কি বাবা, প্রথম দিনের দেখাতে এত কথা? বিয়ের পর না নিউজ চ্যানেল স্টার্ট করো তোমরা? না মানে আমরা আগে থেকে। শোনেন, অনেকক্ষণ তো আমরা এখানে কথা কইছি, সবাই ওইদিকে চলেন, ওইদিকে যাই। হ্যালো, এইবারে চালানটা কিন্তু একটু আলাদা, মাল ভারী আর ঝামেলাও বেশি। সমস্যা নাই, হয়ে যাইব। আর সামনে তো মাল ডেলিভারি আছে, একসাথে করে দেবো না। এইবার রিস্কি জিনিস যাবো বস, ঘর পার বাড়ছে, তবে লাভ কিন্তু 4 গুণ। আরে মিয়া, আমার এগুলি অভ্যাস আছে। রিস্কি জিনিস আমার কাছে কোনো বিষয় না। পর্যাপ্ত নেটওয়ার্ক আছে আমার, কোনো অসুবিধা নাই। তুমি কোনো চিন্তা করো না, আমারে খালি ওই বিগ বসের কাছে গ্যাসার একটু ব্যবস্থা করে দিও। একবার আমি সামনে গেলে বাকিটা আমি সামলায় ফেলাবো। দেখি কি করা যায়, তবে ভুল হইলে কিন্তু তাই আপনার। তাই আমি নিলাম, চিন্তা নাই। বাচ্চু, কিসের চিন্তা বাপ? হ্যাঁ, কি হয়েছে? কি? না আমার কিছু না, ওই কাজের ফোন। ও মা, চেহারা দেখে বুঝেন না কি ঠান্ডা? সব কিছুর মধ্যে ধান্দা দেখো না তো। এই যে ধান্দা ছাড়া দুনিয়া চলে না। টাকা পয়সা রোজগার করতে হলে ধান্দা করা লাগে। তুমি কি বুঝবা? ঘরে থাকো তো, কত কষ্ট করতে হয় এই টাকা পয়সা রোজগার করতে। একদম ঠিক কথা কইছেন আম্মা, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সৎ পথের টাকা
আর অসৎ পথের টাকা, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শোনো, বইয়ের এসব বড় বড় কথা আর জীবনে যখন চলবা এক না। জীবন অনেক শক্ত দুনিয়া। এইখানে টাকাই হইল জীবন, টাকাই হইল সুখ। মেলা মেলা টাকা দিয়া গাড়ি বাড়ি এইগুলান কেনা যায় আম্মা, কিন্তু শান্তি কি কেনা যায়? বুকের মধ্যে যে ভয় থাকে সেইটা কেনা যায়, দূর করা যায়? ভয় কিসের? আমি কি চুরি ডাকাতি করি নাকি? আমি তো নাম ধরে কিছু কই নাই, কিন্তু রিস্কি জিনিসের কথা তো একটু আগেই কইলেন। রিস্কি জিনিস? ইয়ে, তুমি কেমনে শুনলা? জানি তো, আমি জানি, আমি সব জানি। এই বাড়িতে দুইটা জিনিস লুকায় রাখা খুব কঠিন। এক হইল রাগ, দুই হইল কথা। কি কও এইগুলা? তুমি কি সব জানো? তুমি কি অন্তর্জামী? আরে এত বিচলিত হইতেছেন কেন? আমি তো আপনার সাথে একটু মজা করতেছিলাম। একটু আগে তো আপনি ষাঁড়ের মতো চিৎকার পাইরা কইতেছিলেন রিস্ক আছে, রিস্ক আছে। আরে কথা কওয়ার সময় তো আপনার হুঁশই থাকে না, কোন কথা আস্তে কইতে হয় আর কোন কথা জোরে। ও এই কথা, আমি তো অবাকই হয়ে গেছিলাম। শোনো মারফে মা, বড় কিছু করতে গেলে এই রকম অনেক কষ্ট করা লাগে, অনেক ঝুঁকি নেওয়া লাগে। আমার বাচ্চাও ছোট না, ও জানে কেমনে সামলাইতে হয়, কেমনে চলতে হয়। জানে বইলাই তো ভয় পায় আম্মা। মানুষ যখন জানে যে সে সব পারে, ভুলটা তখনই করে। হইছে, আমার ছেলের উপর আমার অনেক বিশ্বাস আছে। আম্মা হইছে, আর এত আম্মা করা লাগবে না। সবাই জানে আদর্শ মায়ের আদর্শ পোলা। তুই চিন্তা করিস না বাবা, পুরুষ মানুষের অনেক সাহসী হইতে হয়, বুঝছাস? ঠিক করছেন, একেবারে হক কথা গায়ে ঠেইলা প্রমাণ করতে চাইতেছে। আপনাদের দুজনেরই কই, মারুফ একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছে, আর আপনি মারুফের কথা বাড়াইলো কে? কারণ ঘরের মধ্যে দুইটা রাস্তা, একদিন না একদিন তো ধাক্কা ধাক্কি হইবই। এত ভাবো কেন? চলতে গেলে টাকা লাগে না? এই যে স্কুল, তারপরে হাসপাতাল, তারপরে কত কিছু, এগুলি কি এমনি এমনি হয়? হয়তো আম্মা এমনিই হয়, কিন্তু কেমনে যে হয় এইটাই হলো আসল কথা। থাকেন আপনারা মায়ে পুতে মিল্লা থাকেন। তো আমার একখান কথা, টাকা পয়সার পাশাপাশি না শান্তিটাও আমার চাই। চা ঠান্ডা হয়ে গেছে। তুই চিন্তা করিস না বাপ, বড় হইতে গেলে এরকম অনেক কিছু সহ্য করতে হয়। কথায় আছে না, তুফানটা বড় গাছের উপর দিয়েই তো যায়। আপা, আমি এখন তোমার সামনে মজনু ভাইয়ের ফোন নেবো। হ্যাঁ, কি কয় না কয় লাউড স্পিকারে তোমার আমি সব শোনাবো। আচ্ছা। হ্যালো, কে? আসসালামু আলাইকুম মজনু ভাই, আমি লাইলি আপার ছোট ভাই রুস্তম কইতেছিলাম। হ্যাঁ রুস্তম, তোমরা কেমন আছো? কি খবর তোমাকে? জি মজনু ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আর কি, আছি ভালো ভালো। মজনু ভাই, আপনি লাইলি আপার কাছে কইছিলেন
আমার লগে নাকি জরুরি কি কথা আছে? হ্যাঁ, আমি বলছিলাম কিছু দরকারি কথা ছিল। শোনো রোস্তম, তোমার একটা কথা বলি, এটা তুমি সতর্কতা ভাবো বা পরামর্শ ভাবো, যেটাই ভাবো, কথাটা হলো এই দুই গ্রামের যে বিবাদ, এটার বাড়াইতে দেওয়া যাইব না রোস্তম, বুঝছো? যেভাবে গ্রাম দুটো চলতেছে এটা কারোর জন্যই পালাইব না, এটা আমাকে ঠিক করতে হইব। জি। দেখো, এলাকার মধ্যে যে ধরনের উল্টাপাল্টা কাজ, অবৈধ কাজ, এই পাচার, এগুলি চলতেছে, এগুলি কিন্তু ঠিক না। আমাদের যুব সমাজের জন্য, আমাদের গ্রামের জন্য খুবই খারাপ। এগুলি যে করেই হোক দুই গ্রামের মানুষজন মিল্লা এগুলি বন্ধ করতে হইব। শোনো, তোমাকে কিছু কিছু বিষয় কিন্তু আমার কানাইতেছে, আর এই বিষয়ে পুলিশ কিন্তু খুবই সজাগ, তাই তোমাকে সাবধান হওয়ার সময় এসে গেছে। কিন্তু মজনু ভাই, আপনি আমার এইসব কথা কেন কইতেছেন? তুমি লাইলির ভাই, তাই ভাবলাম তোমার আগে সতর্ক করি। সতর্ক করার প্রয়োজন তোমারে। আর একটা কথা তোমারে বলি, আমি চাই না যে আমার ভাই আজমল চেয়ারম্যান তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করুক। পরিস্থিতি যদি খারাপ হয় দুই গ্রামের কিন্তু ক্ষতি। আবার আমি কথাটা বললাম তোমারে। হ্যাঁ মজনু ভাই, আমরা তো কোনো ঝামেলা চাইতেছি না। আমি কিন্তু তোমারে কথাটা বলতেছি না, তোমার মাধ্যমে বাচ্চু চেয়ারম্যানরা আমি খালি সাবধান করতেছি, তিনি যেন অযথা উস্কানি না দেন। এই দুর্বিরল খেলা যে চলতেছে এগুলি বন্ধ করতে হবে। মজনু ভাই, আপনি কি আর কিছু কইবেন? আপাতত এইটাই জানার প্রয়োজন ছিল, তাই তোমাকে জানাইলাম। আমি বুঝলাম না, হ্যাঁ তো তোমার ব্যাপারে কিছুই কইতেছে না, আগডুম বাগডুম কি কথা কইতেছে? হ্যাঁ হ্যাঁ, আমার জ্ঞান দেওয়া শুরু করছে না। হ্যাঁ মজনু ভাই, আপনার ব্যক্তিগত আর কোনো কথা কইবেন? কোনো কথা আছে? না, ব্যক্তিগত ব্যাপার এখন বলার শোনার কোনো টাইম নেই। আগে এলাকার পরিস্থিতি যা, সেটা আগে শান্ত হোক, তারপর ব্যক্তিগত বিষয়ে কথা বলা যাবে। শোনো, তোমার বোন লাইলি কেমন আছে? জি, ভালো ভালো আছে। হ্যাঁ, ভালো থাকুক। এখন রাখি তাহলে, পরে কথা হবে। জি। এটাই কথা, আর কিছু কারণের ছিল না। এটাই তো মনে হইলো। সে একবারও, আমি তো মনে করছিলাম সে আজকে সব কথাই কইব, কই না, সে কোনো কথাই কইল না। সে তো এলাকার কথা কইল, চেয়ারম্যানের কথাও কইল, আমার কথা তো কিছু কইল না। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার সময় এখন নাকি তার নাই। আপা, শুনলে না তুমি? তাহলে তার কাছে কি আমার কোনো মূল্যই নাই? আপা, আমি তো ভাবছিলাম আজকে সে সব কথা কইব, কিন্তু আফসোস কি জানো আপা, সে আমার বোনের কষ্টটাই বুঝলো না। এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। একবারও আমাকে কথা কিছু কইল না মজনু? আরে না, এখন না, আর বড় কথা কম। আর শোনেন, পরিস্থিতি কিন্তু একটু জটিল। ভালোবাসা কি শুধু অধিকার চায়? কখনো কখনো সাহসটাই চায়। হয়তো দেরি করে ফেলাইছি। আমার সত্যিটা জানতেই হইব। আপুকে সত্যি নয়ন ভারে চায়? আর সজল ভাইয়ের সাথে কি আপুর আগে পরিচয় ছিল নাকি? তুই আজকে কেমন করে এমন একটা কাজ করলি? তানহা কিভাবে বউ সেজে সেখানে গেল? চাচা, একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? পুলিশ তো অনেক খোঁজ খবর নিতেছে, আমগো মাল সাপ্লাই সতর্ক হইতে হবে।
এই কথা হঠাৎ কেন?